হ্যালো বন্ধুরা, আজকে আমরা ইংরেজি গ্রামারের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। যে বিষয়টি না জানলে আমরা পরবর্তীকালে ক্লজের ব্যবহার বা কোনো বাক্য জয়েনিংয়ের ক্ষেত্রে এগোতে পারবো না। সেটি হলো ফ্রেজ। দেখো, ফ্রেজ কথাটি আমরা প্রায় শুনে থাকি ইংরেজি গ্রামারের ক্ষেত্রে। ফ্রেজের যদি আমরা বাংলা মানে খোঁজার চেষ্টা করি, তাহলে বাংলা প্রকৃত অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। তাহলে শব্দগুচ্ছ মানে কি? অর্থাৎ একটা শব্দ নয়, অনেকগুলো একের বেশি শব্দ থাকবে, সেগুলোকে বলা হচ্ছে শব্দগুচ্ছ। তাহলে তোমাদের এখন প্রশ্ন আসতে পারে, তাহলে তো যে কোনো বাক্যকেই শব্দগুচ্ছ বলা যায়, ফ্রেজ বলা যায় না। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ফ্রেজের ক্ষেত্রে সেটি বাক্যের একটি অংশ হতে পারে, সম্পূর্ণ বাক্য হতে পারে না। অর্থাৎ একটি বাক্যের কিছু শব্দগুচ্ছ একটি অর্থ প্রকাশ করলেও সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে না পারলে সেই বাক্যাংশটিকে বা সেই শব্দগুচ্ছটিকে বলা হয় ফ্রেজ। তাহলে এবার তোমাদের প্রশ্ন আসবে, তাহলে তো ক্লজকেও আমরা বাক্যাংশ বলতে পারি, ক্লজকে কেন ফ্রেজ বলতে পারি না? এইটা আমাদের মনে রাখার বিষয়। ফ্রেজ এবং ক্লজের মধ্যে মূলত যেটা পার্থক্য, তা হলো ফ্রেজের মধ্যে কখনোই কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ফ্রেজের মধ্যে কখনোই কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে ফাইনাইট ভার্ব কী জিনিস? আমরা অনেকেই জানি, ভার্বকে তার সম্পূর্ণ অর্থ প্রকাশের উপর নির্ভর করে দুভাগে ভাগ করা হয়। যখন কোনো ভার্ব নিজে নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়, তখন তাকে বলা হয় ফাইনাইট ভার্ব, বাংলায় যাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। আর যে ভার্ব নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, অন্য ভার্বের উপর নির্ভর করে, তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। একটা উদাহরণ দিই, দেখো, যদি বলি, বাংলায় বলছি, আমি স্কুলে গেলাম এবং লুকোচুরি খেললাম। প্রথমে আমাকে দেখতে হবে কী কী ক্রিয়া আছে এখানটায়। আমি স্কুলে গেলাম, গেলামটা একটা ক্রিয়া, লুকোচুরি খেললাম, খেললামটা একটা ক্রিয়া। তাহলে আমরা দুটো ক্রিয়া পেলাম, ভার্ব পেলাম। এবার ভার্ব দুটোকে আমরা দেখব ফাইনাইট না নন ফাইনাইট। যদি আমি আলাদা করে বলি, আমি স্কুলে গেলাম, এটা নিজস্ব একটা মানে আছে, দেখো, নিজস্ব কমপ্লিট হচ্ছে এটা নিজে নিজেই। তাহলে গেলাম হচ্ছে ফাইনাইট ভার্ব। আবার যদি বলি আমি লুকোচুরি খেললাম, তাহলে সেটাও দেখো নিজে নিজে কমপ্লিট হচ্ছে, এটাও ফাইনাইট ভার্ব। কিন্তু যদি আমি বলি আমি স্কুলে গিয়ে ক্রিকেট খেললাম, দুটো ভার্ব পাচ্ছি, একটা হচ্ছে গিয়ে আর একটা হচ্ছে খেললাম। আমি যদি বলি শুধু আমি স্কুলে গিয়ে, কোনো কমপ্লিট হচ্ছে? মানেটা কিন্তু অসম্পূর্ণ থেকে গেল। তাহলে এই অসম্পূর্ণ মানেটাকে বলা হচ্ছে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। তাহলে মূল কথায় আসি, ফ্রেজের ক্ষেত্রে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, আর ক্লজের ক্ষেত্রে অবশ্যই ফাইনাইট ভার্ব থাকে। এখানে একটি উদাহরণ দেওয়া আছে, দেখো, ইট ইজ আ গোল্ড রিং, এটা একটি সোনার আংটি। এখানে ভার্ব কী আছে দেখো, ইজ। আর এখানে ফ্রেজ কোনটাকে বলা হচ্ছে? গোল্ড রিং, সোনার আংটি, অর্থাৎ আংটির বৈশিষ্ট্য হচ্ছে সেটি সোনার আংটি, এটা একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই ফ্রেজের মধ্যে দেখো কোনো ভার্ব আছে কি? গোল্ড রিংয়ের মধ্যে কোনো ভার্ব আছে? দুটোই কিন্তু, একটা হচ্ছে তো গোল্ড, একটা হচ্ছে রিং, কোনো ভার্ব নয় কিন্তু, দুটোই নাউন। কিন্তু আরেকটি যদি বাক্য আমরা দেখি, ইট ইজ আ রিং দ্যাট ইজ মেড অফ গোল্ড, এটি হয় একটি আংটি যেটি সোনার তৈরি। তাহলে দ্যাট ইজ মেড অফ গোল্ড, এর মধ্যে দেখো একটি ভার্ব লুকিয়ে আছে, তাই তো? তাহলে এটাকে বলা হচ্ছে ক্লজ। তাহলে দ্যাট সাবজেক্টের ইজ হলো ফাইনাইট ভার্ব। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, সেগুলি সাধারণত কতগুলি শব্দের গুচ্ছ, তার জন্য বলা হয় ফ্রেজ। এবার চলে আসি আমরা ফ্রেজ কাকে বলবো। প্রথমে দেখো কতগুলি বাক্য দেওয়া আছে। ইট ইজ এ প্রবলেম অফ লাইফ অ্যান্ড ডেথ, এটা একটি জীবন মরণ সমস্যা। এখানে ভার্ব কী আছে? ইজ।
আর কতগুলি শব্দগুচ্ছকে দেখো বোল্ড লেটারে লেখা আছে লাইফ অ্যান্ড ডেথ, জীবন মৃত্যু। দ্য রুম ইজ আন্ডার লক অ্যান্ড কি, আন্ডার লক অ্যান্ড কি, তালা চাবি দিয়ে বন্ধ। আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন, আমার কোনো আত্মীয় স্বজন নেই, কিথ অ্যান্ড কিন। তাহলে এই যে বোল্ড লেটার দিয়ে কতগুলো শব্দগুচ্ছকে ঘিরে দেওয়া হলো, সেইগুলো দেখো, এগুলো কিন্তু একটির মধ্যেও কোনো ফাইনাইট ভার্ব নেই। আছে কি এগুলোর মধ্যে ফাইনাইট ভার্ব এদের আগেই আছে, এদের মধ্যে নেই, কিন্তু এগুলোর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই, কতগুলো শব্দ নিয়ে তৈরি হয়েছে, তার জন্য এগুলোকে বলা হচ্ছে শব্দগুচ্ছ বা ফ্রেজ। কোনটা কী ফ্রেজ সেটা আমরা পরে আসছি, আগে আমাদেরকে চিনতে হবে কোন শব্দগুচ্ছগুলোকে আমরা ফ্রেজ বলবো। উপরের বাক্যগুলিতে দেখো লাইফ অ্যান্ড ডেথ, তারপরে আন্ডার লক অ্যান্ড কি, কিথ অ্যান্ড কিন, এই ধরনের শব্দগুচ্ছগুলোকে ইংরেজিতে ফ্রেজ বলছি, কারণ এগুলো একের বেশি এবং এর মধ্যে কি নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই। ফ্রেজ কাকে বলবো? ইংরেজিতে ফ্রেজ বিভিন্নভাবে ডিফাইন করা হয়েছে, বিভিন্ন সংজ্ঞা দেওয়া হয়েছে। আমরা এখানে দুটো সংজ্ঞা পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে নেসফিল্ডের আর একটা হচ্ছে রেনের মার্টিনের। নেসফিল্ড বলছেন আ কম্বিনেশন অফ ওয়ার্ডস দ্যাট মেক সেন্স বাট নো আ কমপ্লিট সেন্স। এক ধরনের কম্বিনেশন অফ ওয়ার্ডস, অর্থাৎ কতগুলো শব্দের কম্বিনেশন, শব্দের গুচ্ছ, দ্যাট মেক সেন্স, যাদের অর্থ আছে, বাট নট আ কমপ্লিট সেন্স, কিন্তু সম্পূর্ণ অর্থ নেই। অর্থাৎ ফ্রেজ অর্থ আছে কিন্তু কোনো বাক্যকে সম্পূর্ণ প্রকাশ করতে পারে না। আর রেন অ্যান্ড মার্টিন বলছেন আ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক সেন্স, কতগুলি শব্দ যার কোনো অর্থ রয়েছে বাট নট কমপ্লিট সেন্স ইজ কল্ড ফ্রেজ। তিনি একই কথা বলছেন, উনি বলছেন কম্বিনেশন অফ ওয়ার্ডস আর এরা বলছেন গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে যাই হোক, আমরা জানলাম যে কতগুলি শব্দের গুচ্ছ, শব্দ সমষ্টি, যাদের নিজস্ব অর্থ থাকলেও তারা অর্থকে সম্পূর্ণ করতে পারে না, বাক্যকে সম্পূর্ণ করতে পারে না। এই প্রসঙ্গে আমরা আগে আলোচনা করেছি ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্য হচ্ছে ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, কিন্তু ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে। দুটোই কিন্তু বাক্যের অংশ, ফ্রেজও বাক্যের অংশ, ক্লজও বাক্যের অংশ। আমরা এবার চলে আসবো ফ্রেজ কতগুলো ভাগ করতে পারি। আমাদের সিলেবাস অনুযায়ী আমরা 3টে ফ্রেজ নিয়ে আলোচনা করব, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নাউন ফ্রেজ নামটা শুনলে আমরা বুঝতে পারছি এমন ফ্রেজ যা নাউনের মতন কাজ করে। তোমাদের বইয়ে দেখবে নাউন ফ্রেজের উদাহরণ দেওয়া আছে, কাকে বলে দেওয়া আছে, কিন্তু আমরা যখন বাংলায় পড়বো তখন কী চিনব কী করে? একটি সহজ উপায় বলে রাখি, তোমরা শুনে রাখবে। নাউন ফ্রেজের ক্ষেত্রে সবসময় ভার্বকে দুটো জিনিস দিয়ে প্রশ্ন করবে। ফ্রেজটি যদি সামনে বসে তাহলে কি বা কে দিয়ে প্রশ্ন করবে, যদি উত্তর ফ্রেজ পাওয়া যায় তাহলে সেটি নাউন ফ্রেজ। ফ্রেজটি যদি শেষে বসে তাহলে কাকে দিয়ে প্রশ্ন করবে বা কি দিয়ে প্রশ্ন করবে। কি বলতে এখানে অবজেক্ট, আমি ভাত খাই, কি খাই, ভাত খাই। আর এখানে কি বলতে সাবজেক্ট, ঠিক আছে। ট্রেনটি ধাক্কা মারলো, তাহলে ট্রেন এখানে সাবজেক্ট। তাহলে খেয়াল রাখবে বাক্যের সামনে যখন থাকবে অর্থাৎ সাবজেক্টের মতন কাজ করবে তখন নাউন অ্যাজ সাবজেক্ট, আর বাক্যের শেষে যখন থাকবে অবজেক্টের মতন কাজ করবে তখন নাউন অ্যাজ অবজেক্ট। যেমন ওখানে উদাহরণ আমরা দেখে নেব, এক্সামিন দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচে উদাহরণগুলি দেখো। দ্য বয় ওয়ান্টস সামথিং, ছেলেটি কিছু চায়। দ্য বয় আমরা জানছি সাবজেক্ট, ওয়ান্টস হচ্ছে ভার্ব, আর সামথিং হচ্ছে অবজেক্ট। এখানে দেখো বলা আছে দ্য বয় ওয়ান্টস টু গো হোম, একই জিনিস, দ্য বয় সাবজেক্ট, ওয়ান্টস ভার্ব, টু গো হোম। এই দেখো কতগুলো শব্দ রয়েছে, টু গো হোম অবজেক্টের মতন কাজ করছে কিন্তু অনেকগুলো শব্দ রয়েছে, তার জন্য এটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজ। কী হিসেবে ব্যবহার হচ্ছে? অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে নাউন ফ্রেজ। এরপরে দেখে নেব, এখানে দেখো দ্য ওয়ার্ড সামথিং ইজ নাউন, এটা একটা নাউন এবং এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে 1 নম্বর বাক্যে। একইভাবে কতগুলো গ্রুপ অফ ওয়ার্ড আমরা পেয়েছি, টু গো হোম অবজেক্ট হিসেবে। তাহলে এই গ্রুপ অফ ওয়ার্ডগুলোর মধ্যে দেখো অনেকগুলো কি আছে, নাউন আছে, এটা নাউনের মতনই কাজ করছে, কেন অবজেক্টের জায়গায় বসছে। তাহলে নাউন ফ্রেজের কাজ হচ্ছে নাউনের মতন কাজ করা, অর্থাৎ সেটা হয় সাবজেক্ট হিসেবে কাজ করবে অথবা
অবজেক্ট হিসেবে কাজ করবে। নাউনের কাজ কি? হয় সাবজেক্ট থাকবে অথবা অবজেক্ট থাকবে। একইভাবে কোনো বাক্যের ফ্রেজগুলি যদি সাবজেক্ট হিসেবে কাজ করে তাও নাউন, যদি অবজেক্ট হিসেবে কাজ করে তাও নাউন। তাহলে নাউন ফ্রেজের কাজ হচ্ছে যে শব্দ সমষ্টি বাক্যে নাউনের মতন কাজ করে। এখানে নাউনের মতন কাজ করেছে দেখো, টু গো হোম। এবার আমরা কতগুলো উদাহরণ দেখে নিই নাউন ফ্রেজের। আর্লি টু বেড ইজ এ গুড ম্যাক্সিম। আর্লি টু বেড ইজ এ, দেখো প্রথমে ভার্বটা দেখে নেবো ইজ। তাহলে আর্লি টু বেড ইজ এ গুড ম্যাক্সিম। আর্লি টু বেড মানে তাড়াতাড়ি শুতে যাওয়া, একটি ভালো অভ্যাস। তাহলে কী ভালো অভ্যাস বা কোনটা ভালো অভ্যাস? আর্লি টু বেড, এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে নাউন। তাহলে আর্লি টু বেড তিনটে শব্দ, তাই জন্য নাউন ফ্রেজ। তাহলে তোমরা তো বলতে পারতো এ গুড ম্যাক্সিমটাও তো ফ্রেজ হতে পারতো, কিন্তু দেখো এ গুড ম্যাক্সিমটা কিন্তু এখানে নাউন হিসেবে ব্যবহার হয়নি, ঠিক আছে, এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। এরপর দেখো হি হোপস, সে আশা করলো বা সে আশা করে টু উইন দ্য ফার্স্ট প্রাইজ, প্রথম প্রাইজ জেতা। তাহলে প্রথমে ভার্ব দেখবো উইন, তাহলে হি হোপস টু উইন দ্য ফার্স্ট প্রাইজ। এখানে কি আশা করে সে? টু উইন দ্য ফার্স্ট প্রাইজ। ভার্ব এখানে পেয়েছি হোপস, আর টু উইন দ্য ফার্স্ট প্রাইজ হচ্ছে এটা নাউন ফ্রেজ। তাহলে তোমরা বলতে পারবে আপনি তো বললেন যে উইনটা ভার্ব, উইনটা অবশ্যই ভার্ব, কিন্তু দেখো টু উইন দেওয়া আছে। আমি বলেছিলাম কি যে ফ্রেজের মধ্যে কখনো ফাইনাইট ভার্ব থাকবে না। টু উইন কিন্তু ফাইনাইট ভার্ব নয়, এটি নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে। এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে হোপস, মূল ভার্ব। তাহলে হি হোপ, সে আশা করে, কি আশা করে? টু উইন। আমি বলেছিলাম সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করলে যদি ফ্রেজটি পাই তাহলে সেটা নাউন ফ্রেজ, আবার ভার্বকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করে ফ্রেজ পাই তাহলেও সেটা নাউন ফ্রেজ। তাহলে দুটো দিয়ে, ভার্বকে আমরা কী দিয়ে প্রশ্ন করব? ভার্বকে একবার কে দিয়ে প্রশ্ন করব, একবার কি দিয়ে প্রশ্ন করব। কে দিয়ে প্রশ্ন করলে যদি ফ্রেজ পাই নাউন ফ্রেজ, কি দিয়ে যদি প্রশ্ন করে ফ্রেজ পাই তাহলেও নাউন ফ্রেজ। এবার তোমাদের কাজ হচ্ছে এই এক্সারসাইজগুলোকে একটু আলোচনা করে নেওয়া। দেখো এক্সারসাইজ 20-তে দেখছি, হিজ ফাদার উইজড টু স্পিক টু দ্য হেডমাস্টার। তার বাবা আশা করেছিল, উইজড ভার্ব পেয়ে গেছি, কী আশা করেছিল? টু স্পিক টু দ্য হেডমাস্টার। এই যে এতটা পেলাম, কী দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে কী দিয়ে প্রশ্ন করলে পাচ্ছি টু স্পিক টু দ্য হেডমাস্টার, এটা হচ্ছে নাউন ফ্রেজ। একটা অন্য কিছু দেখি, প্রমিস টু কাম এগেইন, কথা দাও আবার আসবে। তাহলে এখানে প্রমিস হচ্ছে ভার্ব, টু কাম এগেইন কি কথা দেবে? আবার আসার। তাহলে এইটা হচ্ছে নাউন ফ্রেজ। আর একটা উদাহরণ দেখছি, আই শুড হেট টু ডু সাচ আ থিং। আমার এরকম কাজ করতে ঘেন্না হওয়া উচিত। তাহলে এখানে ভার্ব প্রথমে খুঁজবো, আই শুড হেট, আমার ঘেন্না করা উচিত। কী ঘেন্না করা উচিত? টু ডু সাচ থিং, এরকম কাজ করা। তাহলে আমরা আগেই বলেছি প্রথমেই একটি বাক্যকে পড়ার পর প্রথমে খুঁজবো ভার্ব, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যদি ফ্রেজ পাই তাহলে নাউন ফ্রেজ, ভার্বকে কি দিয়ে যদি প্রশ্ন করলে ফ্রেজ পাই তাহলে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। কে দিয়ে সাবজেক্ট, কি দিয়ে অবজেক্ট, দুটোই নাউন ফ্রেজ। তোমাদের কাজ হচ্ছে আজকে এই 15টি বাক্য আছে, দেখো 15টি বাক্যের মধ্যে ফ্রেজগুলোকে অর্থাৎ নাউন ফ্রেজগুলোকে আলাদা করে চিহ্নিত করতে হবে। এটাই তোমাদের আজকের কাজ, ঠিক আছে? এটা করে আমাকে পাঠাবে। পরের দিন আমরা শুরু করব অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আজকে আমরা শিখলাম নাউন ফ্রেজ। প্রথমেই আমরা জানবো ফ্রেজ কাকে বলে। একাধিক বাক্যের মধ্যে যে অংশে একাধিক শব্দগুচ্ছ থাকে কিন্তু যাদের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, যাদের অর্থ আছে কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না। নাউন ফ্রেজ কি? ভার্বকে কে বা কী দিয়ে প্রশ্ন করলে যে ফ্রেজ বা যে শব্দগুচ্ছগুলো পাওয়া যায় সেটা হচ্ছে নাউন ফ্রেজ। একটি থাকলে কিন্তু সেটি ফ্রেজ নয়, একটি শব্দ যদি পায় তাহলে সেটা কিন্তু ফ্রেজ নয়, একের বেশি শব্দগুচ্ছ থাকতে হবে, তাহলেই সেটি হচ্ছে নাউন ফ্রেজ বা যে কোনো ফ্রেজ। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো, সেটাও নাউন ফ্রেজ। ভার্বকে কী দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো, সেটাও নাউন ফ্রেজ। ঠিক
ঠিক আছে, তাহলে আজকের আমাদের কাজ থাকলো এই 1 থেকে 15 বাক্যগুলিকে লিখবে এবং কোন অংশটি নাউন ফ্রেজ এবং সেটি কীভাবে ব্যবহার হচ্ছে, সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে না অবজেক্ট হিসেবে, সেটি পাশে পাশে লিখবে দিয়ে আমাকে পাঠাবে। ঠিক আছে, চলো বাই।